কল্পনা করুন, একটা সিনেমা মুক্তি পেলে পুরো বাংলা সিনেমার খেলাই বদলে দিতে পারত, তাই নাকি? একদিকে আছে মেগাস্টার শাকিব খান, যিনি বাংলাদেশ থেকে ওপার বাংলার দর্শকদের হৃদয়ে আগুন লাগিয়েছেন। আরেকদিকে আছে টলিউডের মেগাস্টার দেব, যিনি এপার বাংলার দর্শকদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এইটা গর্ব করার মতো। 2016 থেকে 2025 দুই বাংলার যৌথ প্রযোজনা, সফলতা, ব্যর্থতা এবং চাঞ্চল্যকর গল্পের সবকিছু মিলিয়ে এই ভিডিওতে আমরা দেখব সেই গল্প যেটা শাকিবকে বানিয়েছে রাজা এবং দেবকে আটকে রেখেছে। আর বলো না ভাই। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। প্রথমেই বলি শাকিব খানের সফলতার কথা। তো দেখুন, শাকিব খান প্রথমবার ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ করেন 2016 সালে মুক্তি পাওয়া শিকারী সিনেমার মাধ্যমে। সিনেমাটি দুই বাংলাতেই ব্যাপক হিট হয় এবং শাকিবকে ওপার বাংলার দর্শকদের কাছে পরিচিত করে। এরপর তিনি একের পর এক যৌথ প্রযোজনার সিনেমাতে অংশ নেন, যেমন লাইক নবাব, নাকাব, চালবাজ, তুফান অথবা দরদ, এবং সবগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল। সিনেমাগুলোর মূল বিষয় ছিল অ্যাকশন, থ্রিলার এবং রোম্যান্স, যেটা দুই বাংলার দর্শকদের কাছে শাকিব খানকে নিয়ে আলাদা একটা ইমেজ তৈরি করে। বুঝো না এই ব্যাপারটা? যেমন ক্রেজ টলিউডের অভিনেতাদের নিয়েও হয়নি, তেমন ক্রেজ শাকিবের জন্য হয়েছে। Ladies and gentlemen, please welcome megastar Shakib Khan. শাকিবের কারিশমা, ভাষা এবং তার পারফরমেন্স ওপার বাংলার দর্শকদের আকৃষ্ট করে এবং ক্রমেই একটা শক্তিশালী ফ্যান বেস তৈরি হয়। প্রত্যেকটা রিলিজ তাকে আরও জনপ্রিয় করে তোলে এবং ওপার বাংলার দর্শকদের কাছে তার নাম সুপরিচিত করে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। অন্যদিকে টলিউডের মেগাস্টার দেবও একবার ইন্দো বাংলা যৌথ প্রযোজনার সিনেমাতে কাজ করেছিলেন। সিনেমার নাম ছিল কমান্ডো। এটি ছিল একটি অ্যাকশন থ্রিলার সিনেমা এবং এই সিনেমাতে তার সঙ্গে জুটি বাঁধেন বাংলাদেশি মডেল জাহানারা মিতু। আচ্ছা, এটার স্টোরি প্লট আপনাদেরকে একটু বলি। তো এটার স্টোরি প্লট এমন ছিল যে বাংলাদেশে হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি সংগঠন। তারা দেশে অশান্তি ছড়াতে চায়, আর সেই জঙ্গি বা সন্ত্রাসী সংগঠনকে দমন করার জন্য কমান্ডো এবং তার পুরো টিম ময়দানে নামবে। ইন্টারেস্টিং। অর্থাৎ এই সিনেমাতে আমরা দেখতে পেতাম জঙ্গিবাদ প্লাস দেশপ্রেম প্লাস ভরপুর অ্যাকশন। তো এই সিনেমার প্রথম দিকে এমনটা বলা হয়েছিল যে এটি হবে পুরোপুরি বাংলাদেশি, অর্থাৎ শুধুই ভারতীয় বা টলিউড নয়, পুরোপুরি বাংলাদেশি প্রেক্ষাপট। 2020 সালের 11 মার্চ এই সিনেমার শুটিং শুরু হয়। পরিচালক ছিলেন শামীম আহমেদ রনি, যিনি শাকিব খানের সঙ্গে রংবাজ সিনেমাটি বানিয়েছিলেন, এবং প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। সিনেমার লক্ষ্য ছিল দুই বাংলার মিলিত দর্শককে আকর্ষিত করা এবং বড় বাজেটের একটা অ্যাকশন সিনেমা তৈরি করা। বাট আনফরচুনেটলি কমান্ডো শেষ পর্যন্ত মুক্তি পায়নি। কেন? তো দেখুন, এটার অনেকগুলো কারণও ছিল, শুনলে তুমি চমকে যাবে। তো এর প্রধান কারণ ছিল শুটিং অসম্পূর্ণ থাকা, করোনার কারণে প্রোডাকশন ব্যাহত হওয়া এবং বাজেট জটিলতা। কি বলছো নাই? আমি বুঝিছি। কমান্ডোর টিজার প্রকাশের পর অনেক দর্শক এমনটা মনে করেন যে এই সিনেমাতে ইসলাম বিরোধী বা সংবেদনশীল কিছু দৃশ্য আছে। আর আপনারা যারা এই টিজার দেখেছেন তারা হয়তো ভালো করেই জানেন যে এই টিজারের একটা সিকোয়েন্সে নারায়ে তাকবীর প্রতিধ্বনি আছে, যেটা অনেকের কাছেই ভালো লাগেনি। এটার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া আসে, যার ফলে প্রযোজক কমান্ডোর টিজার সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিতে বাধ্য হন। সব মিলিয়ে প্রজেক্টটি স্টল হয়ে যায় এবং কখনো শেষ রূপ পায়নি। এটা একটা আফসোস। 2025 সালের এই সময়েও কমান্ডো মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
কেননা শাপলা মিডিয়ার কর্ণধার এবং কমান্ডো সিনেমার প্রডিউসার সেলিম খান 2024 সালের ছাত্র আন্দোলনের সময় মারা যান। গণপিটুনিতে নিহত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান। এই কারণে প্রযোজনা হাউস ধ্বংসপ্রায় অবস্থায় এবং নতুন শুটিং বা রিলিজ কোনোভাবেই সম্ভব নয়। সাম্প্রতিক সময়টাতে পরিচালক শামীম আহমেদ রনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেন। তার পোস্টগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় যে তিনি এখনো সিনেমাটি মুক্তি না পাওয়ার জন্য অনেক দুঃখিত। আর এই সব কারণেই কমান্ডো চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। বিরাট আফসোস। তো এখন যদি আমরা একটু ধরে নেই যে যদি কমান্ডো শেষ পর্যন্ত মুক্তি পেত তাহলে কি হতো? তো দেখুন, যদি কমান্ডো শেষ পর্যন্ত মুক্তি পেত, দেব সম্ভবত এপার বাংলার দর্শকদের মধ্যেও সাকিবের মতোই জনপ্রিয়তা পেতেন। কেননা এই সিনেমার অ্যাকশন, থ্রিলার এবং পাশাপাশি দেবের অ্যাক্টিং এপার বাংলার দর্শকদের অবশ্যই আকর্ষিত করত। কারণ যৌথ বাজেট, দুই দেশের অভিনেতা অভিনেত্রীদের কম্বিনেশন এবং দর্শকদের আগ্রহ সবকিছুই এখানে কাজ করত। ফলে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা শিল্পে দেবের অবস্থান অনেক শক্তিশালী হতো। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আরে চাচা, এই একটা কথা বলা, এই কথা তুমি কবে বললা? ওভারঅল শাকিব খানের সফলতা দেখায় যে শুধু প্রতিভা নয়, সময়োপযোগিতা, প্রোডাকশন সম্পূর্ণতা এবং দর্শকদের গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবের কমান্ডো উদাহরণ দেখায় যে একটা সিনেমা যদি মুক্তি না পায় তাহলে কিভাবে পুরো প্রজেক্টকে ব্যর্থ করে দিতে পারে। সঠিক বলেছেন। দুই বাংলার যৌথ প্রযোজনা করতে গেলে পরিকল্পনা, বাস্তবায়ন এবং সময়ের সঙ্গে সামঞ্জস্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিবের গল্প আমাদের শেখায় সুযোগ এবং প্রোডাকশন পূর্ণতা মিললেই সাফল্য আসে। আর দেবের গল্প মনে করিয়ে দেয় কখনো কখনো ভাগ্য, পরিস্থিতি এবং বাস্তবতা সবকিছু নির্ধারণ করে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।